কল্পনা করুন আপনার বাবার সাথে আপনার মানসিক দূরত্ব যোজন যোজন। আপনার ভাবনা আর বাবার ভাবনা কখনো মেলে না, অথচ আপনি কখনো মুখ ফুটে বলতে পারেননি, বলতে পারেন না। তার প্রতি জমে থাকা সমস্ত ভয়, ক্ষোভ আর না বলা কথাগুলো একদিন আপনি কলমে ঢেলে দিলেন, কিন্তু সেই চিঠি কখনো আপনার বাবার হাতে পৌঁছল না। আপনি মারা গেলেন, বাবাও মারা গেলেন আপনার মনের অব্যক্ত কথাগুলো না জেনেই। ঠিক এমনটাই ঘটেছিল 20 শতকের অন্যতম রহস্যময় লেখক ফ্রান্স কাফকার জীবনে। আজ আমরা পড়ব কাফকার সেই বিখ্যাত লেটার টু হিজ ফাদার, যেখানে তিনি শৈশব থেকে কৈশোর, তারপর প্রাপ্তবয়স্ক জীবনের প্রতিটি দম বন্ধ করা অভিজ্ঞতা খুলে বলেছিলেন। চলুন শুনি সেই বিখ্যাত চিঠি। প্রিয় বাবা, তুমি একবার আমাকে জিজ্ঞেস করেছিলে কেন আমি দাবি করি যে আমি তোমাকে ভয় পাই। সাধারণত আমি তখনকার মতোই নীরব থেকে যাই, কারণ এই ভয়ের মূল কারণ তোমাকে ব্যাখ্যা করা বা কথায় প্রকাশ করা কঠিন। এমনকি এখন যখন আমি এই চিঠিতে লিখছি, তাও ঠিকমতো বোঝাতে পারবো কিনা জানি না। তোমার কাছে আমার ভয়ের উৎস আমি অনেকটা এমনভাবে বুঝি, আমরা দুজনেই আসলে খুব আলাদা ধরনের মানুষ। হয়তো আমাদের মধ্যে এক টুকরো মিলও ছিল, যেমন অধ্যবসায়, সততা, পরিশ্রম, কিন্তু সেটি কখনো আমাদের একে অপরের কাছে নিয়ে আসেনি। বরং তোমার দিকের শক্তি আর আমার দিকের দুর্বলতা, এই ফারাকটাই সব কিছু নির্ধারণ করেছে। তুমি সবসময় এক প্রবল, প্রভাবশালী এবং কর্তৃত্বপরায়ণ মানুষ। তোমার সামনে আমি সবসময় দুর্বল হয়ে পড়তাম। শিশুকাল থেকেই আমি তোমার দেহের বিশালত্ব, তোমার গলার বজ্রধ্বনি, তোমার উচ্চকণ্ঠের ধমক, তোমার রাগের আঘাত, এই সব কিছুতেই ভয়ে কুঁকড়ে থাকতাম। আর আমি ছিলাম শীর্ণ, লাজুক, ভেতরে ভেতরে ভীতু এক বালক। তুমি হয়তো চাইতে যে আমি তোমার মতো শক্তিশালী হয়ে উঠি, কিন্তু আসলে সেটাই তো অসম্ভব ছিল। তুমি যখন আমাকে বকতে, তখন সেটা শুধু মুহূর্তের জন্য থাকতো না। তোমার চোখ রাগে লাল হয়ে উঠত, তোমার বড় বড় হাত যেন আমার ওপর নেমে আসতো, আর তোমার গলা এমন বজ্রের মতো গর্জে উঠত যে আমি মাটির নিচে লুকোতে চাইতাম। তোমার কাছে প্রতিটি ছোট ভুল ছিল ভয়ঙ্কর অপরাধ। খাবারের টেবিলে যদি আমি সামান্য অগোছালো হয়ে যেতাম, যদি কিছু ছিটকে পড়ত, সঙ্গে সঙ্গে তোমার ভর্ৎসনা নেমে আসতো। আমার চোখে তুমি তখন যেন এক দৈত্যের মতো হয়ে উঠতে। তুমি আমার শৈশবকে এমন এক ভয়ের পরিবেশে গড়ে তুলেছিলে যে আমি আজও সেই ভয়ের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হতে পারিনি। তুমি পরিবারের সব কিছুর কেন্দ্রবিন্দু ছিলে। তোমার কথাই শেষ কথা। মায়ের ভূমিকা ছিল নরম ও শান্ত। তুমি পরিবারের সব কিছুর কেন্দ্রবিন্দু ছিলে। তোমার কথাই শেষ কথা। মায়ের ভূমিকা ছিল নরম ও শান্ত, কিন্তু তাকেও তোমার ছায়ার নিচে মনে হতো দুর্বল। আমরা সন্তানেরা তোমার সামনে কথা বলতে ভয় পেতাম। তুমি সবসময় চেয়েছিলে আমি তোমার পছন্দের মতো জীবনযাপন করি, যেমন ব্যবসায় মন দেই, পরিবার গড়ি, মজবুত অবস্থান নেই। কিন্তু আমার ভেতরকার সত্তা ছিল একেবারে আলাদা। আমি বই পড়তে চাইতাম, লিখতে চাইতাম, নিঃসঙ্গ থাকতে চাইতাম। এটা তোমার কাছে অলসতা ও দুর্বলতা বলে মনে হতো, আর আমি সেই জন্য অপরাধে পড়তাম। বাবা, আমি সবসময় তোমার ভালোবাসা চাইতাম, কিন্তু তুমি যেভাবে আচরণ করতে, সেটি আমাকে কাছে টানেনি, বরং দূরে ঠেলে দিত। তুমি হয়তো ভেবেছিলে কঠোরতা দিয়েই সন্তানকে গড়ে তোলা যায়, কিন্তু আমার ক্ষেত্রে সেই কঠোরতা শুধু ভীতি আর আত্মগ্লানিই জন্ম দিয়েছে। যখনই আমি তোমার সামনে কিছু প্রকাশ করতে চাইতাম, মনে হতো তুমি সেটাকে তুচ্ছ করবে, বিদ্রূপ করবে। ফলে ধীরে ধীরে আমি নীরব হয়ে গেলাম। আজ যখন বড় হয়েছি, তখনও সেই ভয় আমার ভেতরে রয়ে গেছে। আমি যদি কোনো সিদ্ধান্ত নিই, যেমন বিয়ে করতে চাই বা লেখালেখি করি,
তখনও মনে হয় তুমি মাথা নেড়ে বলবে, অর্থহীন দুর্বল ছেলে মানুষই। এই ভয়ই আমাকে প্রতিনিয়ত ভেঙে দিয়েছে। আমি কোথাও পুরোপুরি দাঁড়াতে পারিনি, কারণ ভেতরে ভেতরে সবসময় তোমার বিরোধিতার ছায়া অনুভব করেছি। বাবা, এই চিঠি আমি তোমাকে দোষারোপ করার জন্য লিখছি না। আমি শুধু বোঝাতে চাই কেন আমি তোমাকে ভয় পাই, কেন আমি তোমার সামনে নিজেকে প্রকাশ করতে পারি না। হয়তো তুমি কখনো বুঝতেও পারোনি তোমার সেই কঠোরতার ভেতর দিয়ে আমার শৈশব কিভাবে ভেঙে গেছে। আমার জীবন, আমার দুর্বলতা, আমার অক্ষমতা, এসবের বড় অংশ তোমার ছায়ার ভেতর গড়ে উঠেছে। আজ আমি শুধু চাই তুমি জানো, আমি সব সময় তোমার কাছে ভালোবাসা চেয়েছিলাম, অথচ পেয়েছি ভয় আর দূরত্ব। তোমার ছেলে, ফ্রান্স।